ও নিয়ম নেই না? এই গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ার। কটেজগুলোর নামও আছে। এই কটেজটার পুরো জায়গাটা খুব সুন্দরভাবে। অফবিট গড়বেতা, গনগনির দ্বিতীয় পর্ব। কোথায় থাকবেন, কি করবেন, সমস্ত তথ্য নিয়ে আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের গল্পটা শুরু করি। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম গনগনির ভূবৈচিত্র্যকে। আমরা বলেছিলাম ইতিহাস এবং পুরাণে গনগনির গুরুত্বকে, শিলাবতী নদী দেখেছিলাম, আর যেটা দেখিয়েছিলাম সেটা এইখানে খাবারের দাম কীরকম, কি পেতে পারেন, সমস্ত নিয়েছিল একটি ব্লগ। এই পর্বে থাকবে গনগনি ইকো রিসর্ট, যেটা পশ্চিমবঙ্গ পর্যটন কেন্দ্রের রয়েছে, সেই সম্পর্কে বিভিন্ন তথ্য। চলুন ইকো রিসর্টটা ঘুরে দেখি আর সেই সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের দিই। সম্ভব পশ্চিমবঙ্গে সরকারের গেস্ট হাউস, আমরা যাব ওখানে। তো এগুলো কিন্তু 2021 সালে ছিল না। তখন একটা বোর্ড লাগানো ছিল গনগনিকে ডেভেলপমেন্ট করবার জন্য। ওই জায়গাটা পুরো কাজু বাদামের ক্ষেত ছিল, সেগুলো পরিবর্তন হয়েছে। কিন্তু গনগনি এখন সবার কাছে আসার মতো হয়েছে, আগে কিন্তু সেটা ছিল না। বেশ লাগলো আবার দুটো ঋতুতে গনগনি দেখে, ভীষণ ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, পর্যটক নেই বললেই চলে। ইকো রিসর্ট এটা। তো ইকো রিসর্টটাতে কেউ চাইলে থাকতেই পারে, ওখানে কন্ট্যাক্ট সমস্ত কিছু দেয়া আছে, আমি ভিডিওতে শেয়ার করে দেবো। একটু ইকো রিসর্টটা ঘুরে দেখি। একটা 5 টাকা তো? এতটা ছিললে কেন গো? এই আমার আরো লোক আসবে, তুমি একটু কম ছিঁড়ে আমাকে একটা দাও। আমার 3 জন আসবে ছেলে, এক্ষুনি আমার ভাইরা আসবে। হ্যাঁ, দরকার আছে। এই গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ার, গ্র্যান্ড ক্যানিয়ন। এই যে প্রবেশ মূল্য 5 টাকা জনপ্রতি। ভিতরে ঢুকে গেছি। এই যে বাহ, অনেকটা না বনলতার মতো। বনলতা আরও সুন্দর, এটাও খুব সুন্দর। এটার বিউটি এটার মতো, বনলতার বিউটি বনলতার মতো, কিন্তু সিমিলারিটি রয়েছে, এটুকুনি বলতে পারি। দুটোর মধ্যে একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছি। এইগুলো হচ্ছে কটেজ, খুব বেশি কিন্তু কটেজ নেই। যেটা দেখতে পাচ্ছি এটা তো রিসেপশন, এটা রিসেপশন, ওটা টিকিট কাউন্টার। আর এটা একটা কটেজ, এটা ছোট কটেজ। আর ওটা একটা কটেজ, ওটা বড় কটেজ। ওই কটেজটা বড়, ওটা মনে হয় 2টো রুম আছে, বলতে পারবো না আমি, জিজ্ঞেস করতে হবে কাউকে, পেলে জিজ্ঞেস করি। আর এদিকেও দুটো, এখানেও পাশাপাশি 2টো কটেজ রয়েছে। যারা নিলিবিলিতে 2 দিন থাকতে চান পরিবারের সাথে, তারা কিন্তু এখানে অনায়াসেই আসতে পারেন। যারা একটু নিলিবিলি পছন্দ করেন তারা কিন্তু আসতে পারেন এখানে। আমি সন্ধ্যের পর মনে হয় ভালো লাগবে তাদের, আমি জানি না, মানে আমার তো অভিজ্ঞতা নেই এইরকম কোনো জায়গায় থাকার। এদের নিজস্ব রেস্টুরেন্ট। তাহলে কটেজ একটা রয়েছে, আর এদিকে পরপর 2টো রয়েছে কটেজ। আর ওটা বসার জায়গা, দেখে বসার জায়গা, ওখানে বসে গল্প করে
অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়। বাচ্চাদের ভালো লাগবে, স্লিপ, দোলনা সবই আছে। এখানে আরেকটা জিনিস চোখে পড়লো, দেখুন ফসিলও রয়েছে। যেহেতু প্রাচীন অঞ্চল, এটা কিন্তু ফসিল, আর এগুলো হচ্ছে কয়লা হওয়ার আগের স্টেজ। ফসিলও কিন্তু রয়েছে। কাজু বাদাম গাছ রয়েছে। এই জায়গাটা 2021 সালে আমি দেখেছিলাম, পুরোটাই কাজু বাদাম গাছ ছিল, পুরো সেটাকে রয়েছে, কিন্তু ঘনত্বটা কমে গেছে, অনেক কমে গেছে সংখ্যায়। তবু এই একটা রিসর্ট হয়েছে, জায়গাটা পর্যটন বা স্থানীয় মানুষদের সুবিধা, সেটা যত পর্যটক আসবে স্থানীয় মানুষদের জীবিকার একটা দিক হবে বড়, এটা একটা বিষয়। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। এই কটেজগুলো কিন্তু সত্যিই সুন্দর লাগছে, সত্যি বলতে সত্যিই সুন্দর লাগছে। বনলতার ছোঁয়া কিন্তু পাচ্ছি, আলোগুলো জ্বললে সন্ধেবেলায় খুব ভাল লাগবে। আর এই বাইরে বেরোনোর জায়গাটা, কটেজগুলোতে আবার টেরাকোটার কাজও করা আছে। চলুন দেখাই একটু আপনাদের। কটেজগুলোর নামও আছে। এই কটেজটার নাম যেমন শিলাবতী। এখানে কেউ থাকলে একবার বলতাম একটু রুমগুলো দেখাতে, কাউকে দেখতেও পাচ্ছি না, বলবো যে না না টেরাকোটা নয়, এটা একটা। আর এটার নাম কংসাবতী, বা নদীর নাম দিয়ে নামগুলো। শিলাবতী তো পাশেই আছে, কংসাবতীও হচ্ছে বাঁকুড়ারই একটা নদী। আর ওটার নাম ডুলুং। ডুলুংও কিন্তু নদীর নাম, ডুলুংও নদী আছে। কটেজের বাইরে যে ল্যাম্পটা রয়েছে সেটা জ্বলছে, সেটা কিন্তু বেশ সুন্দর। কেউ থাকলে যদি ফাঁকা থাকতো একবার জিজ্ঞেস করতাম কটেজে দেখা একটু দেখানো যাবে কিনা রুমগুলো, কিন্তু সেভাবে তো কাউকে দেখতে পাচ্ছি না। সুবর্ণরেখা, বাহ, সবই কিন্তু মালভূমি অঞ্চলেরই নদী। সুবর্ণরেখা, ডুলুং, কংসাবতী, শিলাবতী, 4টে কটেজ রয়েছে। আর ওদিকে একটা দেখলাম, আর এসি কটেজ, সবগুলোতেই হচ্ছে এসি রয়েছে, এসি রুম। সব বেশ ভালো লাগছে জায়গাটা। এখানে পিকনিকের জন্য বিভিন্ন রেট রয়েছে, শুটিং হয় এখানে, তার জন্য রেট রয়েছে। আর একটা কথা বলি, যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে পারে তারাও কিন্তু এখানে 500 টাকার বিনিময়ে ফটোশ্যুট করতে পারবে। প্রি ওয়েডিং ফটোশ্যুট যেটা হয় তারাও কিন্তু করতে পারবে। এই ফ্যাসিলিটিটাও রয়েছে। আর পিকনিকও রয়েছে। পিকনিকের দেখলাম যেটা 50 জনের যদি পিকনিক করে 1500 টাকা, আর শুটিংয়ের জন্য 1000 টাকা। আর প্রি ওয়েডিং যে ফটোশ্যুট হয়, যে বা যে কোনো ফটোশ্যুট, শুধু ওয়েডিং না, এখন তো সব কিছুরই ফটোশ্যুট হয়, তার জন্য 500 টাকা। এই যে ওয়াচ টাওয়ারটা, চলুন উপরে উঠে আর দেখি লাগছে না উপর থেকে কিরকম দেখা যাচ্ছে। উপর থেকে দেখলে আরো সুন্দর লাগবে, চলুন দেখি। গনগনিতে এসে কিন্তু এক রাত অনায়াসেই কাটানো যায়। আমি রেকমেন্ড করব, জায়গাটা ভালো, মানুষজন ভালো, মানুষজনের ব্যবহার ভীষণ ভালো। দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। এটা আমি হচ্ছে 2nd ফ্লোর, মানে টাওয়ারের হচ্ছে দোতলায় রয়েছে, ফ্লোর 1st ফ্লোর দোতলাতে রয়েছে। আর দোতলা থেকে ভিউটা দেখুন, চারদিকটাই দেখাচ্ছি, 360 ভিউই দেখাবো। এখান থেকে স্টার্ট করছি, এই দেখুন দেখা যায়, দেখি এই সিঁড়িগুলো আবার একটু অন্যরকম, মানে একটু বেঁকানো বেঁকানো টাইপের সিঁড়িগুলো। টাওয়ারটি 3 তলা বিশিষ্ট, আর আমি একেবারে ওপরে উঠে এসেছি। আর একদম ওপর থেকে গনগনিটাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখুন শিলাবতী নদী অনেকটা জুড়ে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু সানসেট পয়েন্ট, এখানে দাঁড়িয়ে সানসেট খুব ভালো দেখা যায়। ইচ্ছা রইল কখনো এইখানে দাঁড়িয়ে সানসেট দেখব।
ভূমিরূপটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর মাঝখানে যে গার্ডেনটা তৈরি করেছে সেটাও কিন্তু বেশ দেখতে লাগছে। কলকাতার কাছাকাছি বেড়ানোর অন্যতম একটি ডেস্টিনেশন গনগনি। উইকেন্ডে একটি দিন গিয়ে এখানে থাকা যেতেই পারে, বা ধরুন শীতের বেলাবেলিতে সকালে রূপসী বাংলায় গিয়ে বিকেলে রূপসী বাংলায় কলকাতায় ফিরে আসা যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি পর্বে। পরবর্তী পর্বগুলি থাকবে বিষ্ণুপুর নিয়ে। এরপরেই বিষ্ণুপুরের পর্বগুলো শুরু হবে। যদি আমার ব্লগগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে। যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন গন্তব্যে, নতুন গল্পে, ইতিহাস ভূগোল সমৃদ্ধ কোনো জায়গায়। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।